এবং সরবরাহ চেইন সংকটে কমছে না নিত্যপণ্যের দাম, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। বগুড়ায় 4 মাস ধরে পলাতক 12 ডিলার, টিসিবির কার্যক্রম বন্ধে বিপাকে নিম্ন আয়ের মানুষ। জনপদের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। ভুলের জন্য অনুশোচনা বা ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ। দলটির একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলছেন, উপযুক্ত পরিবেশ পেলে এবং অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতে আপত্তি নেই। একজন বিশ্লেষক মনে করেন, রাজনীতিতে সক্রিয় হতে শুধু ক্ষমা চাওয়াই নয়, নতুন নেতৃত্বে আসতে হবে আওয়ামী লীগকে। সানবির রূপলের রিপোর্ট। আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারে ভিতরে বসে করবে আওয়ামী লীগ? কিভাবে করবে? ভুলের জন্য জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুলগুলো শুধরাবার পথ দেখাবো। আমাদের পরিকল্পনাটা প্রকৃত অর্থেই যদি আমরা যে ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য ক্ষমা চাইতে, জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইবো না, এ ধরনের গোড়ামি আমাদের ভিতরে কাজ করে না। এই ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। হঠাৎ করে গেল 10 নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়। যদিও এরপর আবারও নিশ্চুপ দলের তৎপরতা। বাহাউদ্দিন নাসিম জানান, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে দল গোছাতে চায় আওয়ামী লীগ। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে, এর থেকে মানুষকে রক্ষার জন্য কর্মসূচি অচিরেই নেব। গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের, আগামী প্রজন্মের যে চাহিদা, যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য সময়ের চাহিদা, বাস্তবতার চাহিদা মিলিয়েই আওয়ামী লীগ তার সে দলকে আমরা পরিচালনা করব। বিশ্লেষকরা বলছেন, ষড়যন্ত্র তত্ত্ব গ্রহণ করবে না জনগণ, বরং দলের অপরাধীদের বিচারের পাশাপাশি স্বচ্ছ রাজনীতির ধারায় ফেরার চেষ্টা করতে পারে আওয়ামী লীগ। বিচারের বিষয়টি একদিকে থাকবে, আবার নাগরিক হিসাবে, নেতাকর্মী হিসাবে, দলের সমর্থক হিসাবে তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। যারা অপরাধ করেছে সেটা ন্যায় বিচার হতে হবে। শেখ হাসিনা 1981 সালে দলের ভার নিয়েছেন, তার আগে তো দলটা চলেছেন, সুতরাং তিনি তখন নতুন নেতৃত্ব ছিলেন। আজকে 43 বছর পর তো নতুন নেতৃত্ব আসতেই পারে। তবে জুলাই আন্দোলনের ধারায় নতুন রাষ্ট্র কাঠামো ও রাজনৈতিক বন্দোবস্তে তরুণদের আকাঙ্ক্ষার প্রতিফলনকে প্রাধান্য দেওয়ার কথাও বলছেন এই বিশ্লেষক। ছাত্র গণ অভ্যুত্থান। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। কোনো দলের রাজনীতিতে বাধা দিতে পারে না বিএনপি। আওয়ামী লীগের রাজনীতির বিষয় নির্ধারণ করবেন জনগণ। ফেনীতে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি পরিদর্শন ও স্থানীয় সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 মাসেও নির্বাচনের রোডম্যাপ না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত সংস্কার কাজ শেষ করার আহ্বান জানান তিনি। শুধু কেন্দ্র নয়, প্রায় 1 দশক পর কোনো বাধা ছাড়াই তৃণমূলেও রাজনৈতিক কর্মসূচি চালাচ্ছে বিএনপি। ফেনীর ছাগলনাইয়ার পুরাতন আদালত পাড়ার মাঠে এমন বাঁধভাঙা উচ্ছ্বাস বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীরাও ঢলে ঢলে অংশ নেন সমাবেশে। মহাসচিব বলেন, হাজারো নেতাকর্মীকে জেলে পাঠানো সহ টানা গুম, খুন, নির্যাতন করা হলেও মার ছাড়েনি বিএনপি। 3 মাসেও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ ঝাড়েন মির্জা ফখরুল। 3 মাস পর হয়ে গেল, এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা জনগণকে আশ্বস্ত করবেন যে এই সময়ের মধ্যে আমি সংস্কারগুলো কমপ্লিট করতে পারবো, আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোডম্যাপ। তো সেই রোড ম্যাপ আমরা বারবার চেয়েছি। এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি পরিদর্শন করেন মহাসচিব। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, কারো রাজনীতিতে বাধা দিতে পারে না বিএনপি। নির্বাচনে আওয়ামী লীগের থাকা বা না থাকার সিদ্ধান্ত জনগণের। আমরা বলেছি যে আমাদের একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না। সুতরাং
এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। বিএনপির ৩১ দফা সংস্কার বাস্তবায়নে সবাইকে তাগিদ দিচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। ২০টি সংশোধনী এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিচার কাজের অডিও ভিডিও রেকর্ড ও বিদেশি আইনজীবী ও পর্যবেক্ষক রাখা যাবে। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবার সচিবালয়ে হলো উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশের খসড়া উপস্থাপন করা হলে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। খসড়ায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দলকে বিচারের আওতায় আনার যে প্রস্তাব ছিল তা বাতিল করা হয়েছে। সন্ধ্যায় এ নিয়ে ব্রিফিং করে প্রধান উপদেষ্টার কার্যালয়। এখানে অধ্যাদেশটির বিভিন্ন বিষয় নিয়ে ব্যাখ্যা দেন আইন উপদেষ্টা। কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি উঠে সমাজে, তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে। সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এটার ডেফিনেশন, জেনোসাইডের ডেফিনেশন, এটা আমরা রোম স্ট্যাটিউট অবলম্বনে করেছি, যে রোম স্ট্যাটিউটে বাংলাদেশ পক্ষ রাষ্ট্র হয়েছে। এই আইনে যারা অভিযুক্ত পক্ষ আছে তাদেরকে প্রসিকিউশনের সমান সুযোগ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, আদালত চাইলে বিচার কার্যক্রমের অডিও এবং ভিডিও রেকর্ড করতে পারবেন। বিচার কাজে বিদেশি আইনজীবী নিয়োগ ও বিদেশি পর্যবেক্ষক রাখা যাবে। ট্রাইব্যুনাল ওনারা ইচ্ছা করলে এই বিচার কার্যটা অডিও ভিজুয়াল রেকর্ডিং করতে পারেন, এবং ওনারা যদি মনে করেন যে এটা প্রচার করা দরকার বা কোনো অংশ প্রচার করা দরকার, সেটা প্রচার করবেন। আন্তর্জাতিক বা দেশীয় হিউম্যান রাইটস অর্গানাইজেশন যে চায় এই বিচার শুদ্ধভাবে হচ্ছে কিনা, গ্রহণযোগ্যভাবে হচ্ছে কিনা, ওনারা কোনো উপস্থিত থেকে এটা মনিটরিংয়ের কাজ করতে পারে, অবজার্ভ করতে পারে। উপদেষ্টা পরিষদে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 সেটা রহিত করার একটা প্রস্তাব ছিল, আলাপ আলোচনার পরে সেটিও গৃহীত হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিব বর্ষ উপলক্ষে চলতি অর্থ বছরের বরাদ্দ বাতিল করা হয় এবং আলোচনা করা হয় শ্রম পরিস্থিতি নিয়ে। অন্যদিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস 18 ডিসেম্বর একই দিনে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। মাননীয় প্রধান উপদেষ্টা প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়াও শেখ সাজ্জাদ আলীকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পুলিশের বিশেষ শাখার প্রধান সহ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন বাহারুল আলম। 2009 থেকে 2013 সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজো অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 2015 সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জ্যেষ্ঠ পুলিশ পরামর্শক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে বাহারুল আলমের। এদিকে শিক্ষার্থীদের যে কোনো অসন্তোষ থাকলে সরকারের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। পুলিশে একটা বড় পরিবর্তন আজকে এসেছে। পুলিশের আইজি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন পুলিশের এসবির সাবেক প্রধান বাহারুল আলম, এবং ডিএমপি কমিশনার হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন শেখ সাজ্জাদ আলী। উস্কানি অথবা এক ধরনের যে নেগেটিভ এনার্জি আছে ওগুলো না করে বরং আপনারা সরকারের সাথে প্রপার চ্যানেলে আসেন, কথা বলেন, এবং সরকার আপনাদেরকে শুনতে ইচ্ছুক এবং আপনারা সমাধানের দিকে এগিয়ে যান। এটাই আমরা ছাত্রদের কাছ থেকে প্রত্যাশা করব। ছাত্ররা যেহেতু একটি গণ অভ্যুত্থান সফল করতে পেরেছে, ফলে আমরা মনে করি ছাত্ররা দায়িত্বশীলতার পরিচয় দিবে। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও দাপ্তরিক খরচ আটকে রাখার অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। এমন অভিযোগ করেছেন কর্পোরেশনের সাবেক এক কর্মকর্তা। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রধান নির্বাহী। গুরুত্বপূর্ণ ফাইল আটকে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের কাজ বাধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে খোদ প্রধান নির্বাহী SM শফিউল আজমের বিরুদ্ধে। আছে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগও।
সম্প্রতি শফিউল আজমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে এসব অভিযোগ জমা দেন কর্পোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা লুৎফুর রহমান। মাননীয় মেয়র মহোদয়ের একান্ত সচিবের যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলোর ভিতরে কিছু ত্রুটিপূর্ণ এবং অসম্পূর্ণ ফাইল থাকায় সেগুলো তৎকালীন মেয়র মহোদয়ের নির্দেশে আমি প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আলম স্যারকে অবহিত করি। কিন্তু শফিউল আলম স্যার সেগুলো নিষ্পত্তি করার জন্য মাননীয় মেয়র মহোদয়ের সাথে কোনো আলোচনা করেনি এবং সেগুলো সমাধানের কোনো উদ্যোগ নেননি, যার জন্য প্রায় 3 মাস ধরে সেগুলো ফাইল অনিষ্পন্ন ছিল। তবে প্রধান নির্বাহীর দাবি তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ ভিত্তিহীন। ব্যক্তিগত ক্ষোভ মেটাতে অভিযোগ তুলেছেন সাবেক জনসংযোগ কর্মকর্তা। বিভিন্ন ফাইল আটকায় রাখা, সরকারের পারমিশন নিয়ে দেশের বাইরে যাওয়া, তারপরে বিভিন্ন ঠিকাদারের ফাইল তার আলমারিতে আটকায় রাখা, এই সমস্ত কাজ করেছে জনগণ প্রচুর হয়রানি করেছে। হয়রানি করার পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় যেটুকু জানতে চেয়েছে আমি সেটুকু তাকে জানিয়েছি। তো এই জন্য সে ব্যক্তিগতভাবে ক্ষিপ্ত হয়ে সে হয়তো এগুলো করেছে। যে অভিযোগগুলো করেছে আমার কাছে এখনো কপি পাইনি, তবে আমি শুনেছি এবং সম্পূর্ণ বানোয়াট মিথ্যা। 20তম বিসিএস এর প্রশাসনিক কর্মকর্তা SM শফিউল আজম 2001 সালে চাকরিতে যোগদান করেন। 2022 সালের 6 মার্চ থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। দেখছেন জনপদের সময়। চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের ক্ষেত্রে টোলের পরিমাণ কমানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে যান ভেদে টোল কমতে পারে 10 থেকে 50 টাকা। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলতি বছরের শুরুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় যে টোল হার নির্ধারণ করেছিল তা বেশি উল্লেখ করে বিভিন্ন মহল থেকে সমালোচনা হয়। এ কারণে নতুনভাবে টোল হার নির্ধারণ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। GC/CRB আগ্রাবাদ থেকে এক্সপ্রেসওয়েতে উঠে CPZ, সিমেন্ট ক্রসিং, KPZ, সি বিচে নামা গাড়িগুলোর ক্ষেত্রে মোটরসাইকেল 30 টাকা, অটোরিকশা 3 চাকা 30, প্রাইভেট কার 80, জিপ 100, মাইক্রোবাস 100, পিকআপ 150, মিনিবাস 200, বাস 280, ট্রাক 4 চাকা 200, ট্রাক 6 চাকা 300, কাভার্ড ভ্যান 450 এবং ট্রেলার 450 টাকা। তবে ট্রেলারে টোল নির্ধারণ করা হলেও ওঠানামায় নিষেধ রয়েছে। সিএনজি ট্যাক্সি ছিল না, অনুমতি ছিল না, এবং মোটরসাইকেলও ছিল না। এই দুটোকে আমরা ইনক্লুড করেছি যাতে মাস পিপল এলিভেটেড সুবিধাটা নিয়ে শহর থেকে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে শহরের মধ্যে আসতে পারে। নিরাপত্তা ও গতি নিয়ন্ত্রণের জন্য তাইওয়ান থেকে ক্যামেরা অর্ডার দেওয়া হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। কমিশনার অফিসে আমরা ওইটা সেট আপ করে দিব, একটা আমাদের কাছে থাকবে আর একটা ওনাদের কাছে থাকবে। সেক্ষেত্রে আপনি গতি নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে এবং যেটা ছিনতাই যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো অনেকাংশে হ্রাস পাবে। সকল ধরনের যানবাহনের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে উন্মুক্ত করা হলে নামের বৈশিষ্ট্য হারাবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সকল ধরনের যানবাহনের জন্য যদি উন্মুক্ত করা হয় তাহলে তার নামের যে বৈশিষ্ট্য এক্সপ্রেসওয়ে সেই বৈশিষ্ট্যটি হারাবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হয়েছে 4,298 কোটি টাকা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়ের।